আপনাকে আজকে স্টুডিওতে দেখে আমার খুব মনটা প্রফুল্ল হয়ে গেল। সাদা শার্ট, শান্তির প্রতীক। যাক, আপনি মনে হয় সাদা কলম, আপনার সাদা শার্ট। আমি তো সবসময় শান্তির পক্ষে। আপনি যে যুদ্ধ থামান না, খালি পয়েন্ট বার করেন, ওই পয়েন্টে যুদ্ধ হবে, যুদ্ধ থামবে না। তো আমার প্রশ্ন ওই যুদ্ধ নিয়েই, যেহেতু সাদা শার্ট পড়ছে, ওইভাবে আপনি উত্তরটা দিয়েন। আলাস্কা, ওভাল অফিস। তারপরে হচ্ছে 3 মাস বাকি, 4 বছর হতে যুদ্ধটা চলছে। আপনার বাসায়, আমার বাসায়, দর্শকদের বাসায় রফা দফা। আপনি যেটা আমাকে অফ ক্যামেরা যেটা বললেন, মানে প্রথমে 28 দফা। প্রথমে আমরা যদি ধরি তো পুতিনের 6 দফা, তারপরে 28 দফা ট্রাম্পের। 28 দফাকে পোস্টমর্টম করার পর আপনারা করলেন 22 দফা, তারপর থেকে এখন আবার 19 দফা। এই যে দফার আপনি বললেন যে রফা দফা, এইটা এখন কোন পর্যায়ে রয়েছে? ইউক্রেন যে যুদ্ধের যে ঘূর্ণিঝড় ছিলই, এখন আবার কিসের ঘূর্ণিঝড়ে পড়ছে? এই দফার ঘূর্ণিঝড়ে পড়ছে। রাশিয়া তো মনে করেন সে ওই এক জায়গায় অটল। পুতিন এই যুদ্ধ শুরু হওয়ার আগ থেকে এখন পর্যন্ত অটল। এই ইউক্রেনের অবস্থাটা কি একটু বলেন তো? ধন্যবাদ, দর্শকদেরকেও স্বাগত। আজকে কাজল ভাই আমাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, বিভিন্ন কোশ্চেন করে। অফ ক্যামেরায় যেসব কোশ্চেন আমাকে করেছে, এইগুলো নিয়ে মোটামুটি অনেকটাই আলোচনা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে পুরো বিষয়টা আসলে ক্লিয়ার হবে। তো আমরা চেষ্টা করব আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য। উত্তর খুঁজি, দেখি কোথায় গিয়ে আছে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিটা আসলে কি? কাজল ভাই যেমনটা বললো যে 3 মাস কম 4 বছরের এই যুদ্ধে, শুধু যদি আমি 2025 সন মানে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম 10 মাস দেখি, এই 10 মাসে ইউক্রেনের ব্যাটল ফিল্ড থেকে 1,62,500 সৈন্য পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলার রেকর্ড অনুযায়ী এইটা। ওরা কি রিজার্ভে ছিল না যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে? যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে। ভালো কাজ করছে তারা। যদি এটা মামলার হিসাবে এই তথ্য পাওয়া গেছে, বাস্তবতা কিন্তু আরো বেশি। বাদ দিলাম, শুধুমাত্র অক্টোবর মাসে পালিয়েছে 21,000 প্লাস। তাহলে থাকেটা কি? সামাজিক সুরক্ষা বলয় যে ইউক্রেনের ধ্বংস হয়েছে, সেটা দেখেন কি রকম। যে ইউক্রেনে যে পরিমাণ বিবাহ হচ্ছে, তার চেয়ে বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশি। যে কারণে সৈন্যরা পালিয়ে যাচ্ছে, যে আমার সংসার টিকবে কিনা। আপনি যাই করেন না কেন, সবার আগে আমরা যাই করি, আমরা সংসারের জন্য করি, পরিবারের জন্য করি। সেই পরিবার যদি না থাকে তাহলে আসলে কিছুই থাকে না মানুষের। মূল সমস্যা হচ্ছে ল্যান্ড সোয়াইপ, তাই তো? কারণ ল্যান্ড সোয়াইপ যদি না করে, যদি নেটোতে যোগদানের রাস্তা যদি ইউক্রেন বন্ধ না করে, এবং যেটা হচ্ছে পশ্চিমা সামরিক উপস্থিতি, হস্তক্ষেপ, এইগুলো যদি বন্ধ না করে, তাহলে হচ্ছে যে এই শান্তি চুক্তি করে কোনো লাভ নাই, হবে না। এবং সাম্প্রতিক যে কূটনৈতিক আচরণ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের, সেইটাও রাশিয়া বন্ধ চায়। এই দৌড়ঝাঁপ। এখন যেটা হচ্ছে, রাশিয়ার হাতে কি? রাশিয়ার হাতে অজস্র অপশান। এখন ইউক্রেনের হাতে অপশান নাই। কারণ হচ্ছে কি, এমনিতেই পশ্চিমা রসদ সরবরাহে ভাটা, তারপরে আবার দুর্নীতির যখন সামনে চলে আসছে, এখন হচ্ছে প্রশাসন হচ্ছে কি জনগণের কাছে কোণঠাসা। এক কথা যদি আপনি বলেন, কোণঠাসা। ঠিক আছে। ফলে রুশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একদম সরাসরি জানিয়ে দিয়েছে যে যে প্রস্তাব তারা দিচ্ছে, এটা কোনোটাই গ্রহণযোগ্য নাই। ক্রেমলিন স্পিকার কি বলছে? হ্যাঁ, কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তাদের হাতে এখনো আসেনি। তার মানেটা কি দাঁড়ায়? চলে যেতে পারে। যা হচ্ছে সে হচ্ছে যে রাশিয়াকে বাদ দিয়ে এখানে যা হচ্ছে, যা ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র পশ্চিমাদের আলোচনা, এখানে রাশিয়ার কোনো সম্পৃক্ততা বা এখন পর্যন্ত কোনো কিছু নাই। রাশিয়া যা শুনতেছে সেটা হচ্ছে মিডিয়াতে লিক হওয়া যে তথ্য, সেইটা। এখন হচ্ছেন কি, যে যদি হয়, হ্যাঁ, তাহলে কি যুদ্ধ শেষ হবে? যুদ্ধ শেষ হবে কিনা, সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছে যুদ্ধ বিশ্লেষক, আমি তার নতুন নাম দিয়েছি, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আচ্ছা, আপনি যেখান থেকে, আর আরেকটি কথা বলে দিচ্ছি দর্শক, আমাদের ভিডিওগুলো আপনারা যেখান থেকে দেখেন না কেন, কমেন্টে অবশ্যই আপনার নাম পরিচয় দিয়ে দিবেন। আর আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষ পর্যন্ত যদি না দেখেন, তাহলে অনুষ্ঠানে ফ্লোটা আপনারা ধরতে পারবেন না। যে সাবজেক্ট নিয়ে কথা বলি, ফ্লোটা ধরতে পারবেন না। এই জন্য
রিকোয়েস্ট করতেছি শেষ পর্যন্ত দেখবেন, মজাটা সেখানেই আছে। আপনি যুদ্ধ এখন দেখেন যে ক্রেমলিন বলছিল কি, যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এইগুলো আসলে হচ্ছে আপনার যে যুদ্ধ থামার একটা প্রস্তাবনার ভিত্তি হতে পারে, কিন্তু এরপরের যে আল্ট্রা রিফাইন্ড এতে কিন্তু পুরোটাই ক্রেমলিনের এগেইনস্টে গিয়েছে। এবং ক্রেমলিন কিন্তু কি বলেছে যে তারা এই পরীক্ষামূলক প্রস্তাবনায় রাজি নয়। আপনার নামটা সুন্দর হয়েছে, পরীক্ষামূলক, ফ্যান্টাস্টিক। এখন যদি তাই যদি হয়, হ্যাঁ, তাহলে ক্রেমলিনের কথা হচ্ছে কি তাদের দাবিমালা যেগুলো মেনে নিতে হবে, শর্ত এবং দখলকৃত অঞ্চলে স্বীকৃতি দিতে হবে, যে একটু আগে আমি আপনাদেরকে বললাম। এখন দেখেন তাহলে সামগ্রিক মূল্যায়নটা কি দেখেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে যে শান্তি পরিকল্পনা মানে যেটা হচ্ছে কি বলে এটা কি একটু আগে পরীক্ষামূলক ব্যাটেল ফিল্ডে যায় পরীক্ষামূলক, হ্যাঁ, এটা কি গ্রহণযোগ্য রাশিয়ার কাছে? যদি তাই না হয় তাহলে ইউক্রেনে কিন্তু শান্তি আর হলো না, কিন্তু যেটা হইলো সংঘর্ষ যে আরো দীর্ঘস্থায়ী হবে এইটা কিন্তু মোটামুটি এখন দেখেন আর একটা জিনিস কিন্তু কোনটা সেটা হচ্ছে যে অস্ত্র কোম্পানিগুলোর ব্যবসা কিন্তু রমরমা। 2024 সনে যে অস্ত্র বাণিজ্য হয়েছে সারা পৃথিবীতে সেইটা হচ্ছে 679 বিলিয়ন ডলার। মজার বিষয় হচ্ছে কি যুক্তরাষ্ট্রের 39টা কোম্পানি সেরা 100 কোম্পানির তালিকায় আছে। এই কোম্পানিগুলো ব্যবসা করেছে কত? 334 বিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে লকহিড মার্টিন, আমি যার ফ্যান, একদম সত্য কথা যেটা, ঠিক আছে। ইলন মাস্কের কোম্পানি প্রথমবারের মতো এখানে পেছনে এই 100টার তালিকায় চলে আসছে, হ্যাঁ, প্রথম বলার মতো। দ্বিতীয় ব্যবসা করেছে কে? দ্বিতীয় ব্যবসা করেছে যুক্তরাষ্ট্রের প্রধান শীর্ষ কে? মধ্যপ্রাচ্যের ক্যান্সার একটি দেশ, আপনারা বুঝে নেন, কমেন্টে লিখেন। সেই দেশের 3টা কোম্পানি, না, তাদের 3টা কোম্পানি ব্যবসা করেছে হচ্ছে 151 বিলিয়ন ডলার, আর ইউরোপের 26 দেশ মিলে ব্যবসা করেছে 115 বিলিয়ন ডলার। তাহলে দেখেন, এখন দেখেন এর মধ্যে রাশিয়ারও 2টা কোম্পানি আছে, ইউক্রেনের কোম্পানিও এর মধ্যে স্থান পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে অস্ত্র ব্যবসা রমরমা, হ্যাঁ, এতে তাহলে কি দাঁড়ালো আসলে দেখেন, 5.5% উপরে বেড়েছে অস্ত্র বেচা কেনা 2024 সনে, হ্যাঁ। এবং সেই অস্ত্র কোথাও না কোথাও তো গেছে, দেশে দেশে যুদ্ধ সেইখানেই তো গেছে, সেটাতে খুব ভালো। এখন তাহলে দেখেন 2025-এর বাস্তবতা কি, এই যুদ্ধে এই বছরের বাস্তবতা কি? যদি 11 মাস ধরে ব্যাটেল ফিল্ড থেকে ইউক্রেনের সৈন্যরা পালাচ্ছে, এটা তো আপনি শুরুতেই বললেন, কি পরিমাণ সংখ্যা এগুলা বলেছে 21,000 শুধু আপনার। আর এইদিকে কি রাশিয়া কি করছে, তার হাইপারসনিক অস্ত্র এবং ড্রোনের যেমন একটা মহড়া দিচ্ছে রীতিমতো প্রতি রাতে, নতুন 2 রাতে প্রায় 11 লাখ মানুষ হচ্ছে আপনার অন্ধকারে নিমজ্জিত এই তীব্র শীতের মধ্যে। তার পাওয়ার গ্রিড শেষ, পাওয়ার গ্রিড সব শেষ। এই যে জেট পাওয়ার ড্রোন বা হ্যাঁ গ্র্যান্ড বোম, এবং যেটা হচ্ছে রাশিয়া যেটা করতেছে যে সোভিয়েত আমলের যে বোমা, এই বোমাকে আপডেট করেছে একদম অতি সম্প্রতি, ওই বোমার মধ্যে আবার ডানা সেট করেছে, ফলে ওটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে রাডারে ধরা পড়ে না, আবার হচ্ছে কি ওটা উড়ে যেতে পারে, ফলে যেটা হচ্ছে এটার সক্ষমতা আরো বেড়ে গেছে। এইটা দিয়ে হচ্ছে এই গত 2টা বড় হামলা চালিয়েছে। ঠিক আছে, এখন দেখেন কি আপনি আমার সমস্যা নেই, এই এর ফলে যেটা হচ্ছে কি এই যে রাডার এবং যে প্রতিরোধী ব্যবস্থাগুলো এইগুলাকে এই বোমাগুলো দ্রুত ফাঁকি দিতে পারে। এখন কি হচ্ছে, ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ অবকাঠামো এবং যেটা হচ্ছে বেসামরিক স্থাপনায় একদম হামলা চালিয়ে যাচ্ছে কি ইন্টারমিডিয়েট রেঞ্জের মিসাইল, হাইপারসনিক মিসাইল কিংবা যেটা হচ্ছে ড্রোন দিয়ে। এখন এই দেখেন এই ড্রোনের মধ্যে আবার দেখেন যেটা হচ্ছে ইউক্রেন তাদের ড্রোনকে নতুন করে, এবং যেহেতু পশ্চিমা অস্ত্র পাচ্ছে না তাদের অস্ত্রকে নতুন করে ডিজাইন করছে। রাশিয়াও কিন্তু বসে নাই, রাশিয়া কি করছে তার বন্ধুদের কাছ থেকে, কে? ইরান, চীন, তুরস্ক, উত্তর কোরিয়া, এদের কাছ থেকে কি হচ্ছে প্রযুক্তি সাপোর্ট পাচ্ছে। কিরকম? উত্তর কোরিয়া গোলা বারুদের যোগান দিচ্ছে, চীন দিচ্ছে কি আনডেম সিস্টেম এবং যে ট্যাকটিক্সগুলা, হ্যাঁ, এইগুলা হচ্ছে অটোনোমাস ড্রোন, এইসব জিনিসের যে
রসদ, এই রসদ সাপোর্ট দিচ্ছে, যদিও চিনিটা বারবার অস্বীকার করে আসছে যে কনভেনশনাল অস্ত্রের সাথে যেটা হচ্ছে রাশিয়া কি করছে, কনভেনশনাল অস্ত্রের সাথে হচ্ছে নেক্সট জেনারেশন যে অস্ত্র, এই দুইটার একটা ফিউশন ঘটিয়েছে, ফলে এইটা কিন্তু ভালো একটা সাপোর্ট দিচ্ছে। এবং দেখেন যেটা হচ্ছে যে প্রভাবটা কি হচ্ছে, যুদ্ধ দীর্ঘ রাশিয়ার এখানে কি হচ্ছে যে যুদ্ধ ব্যয় রাশিয়ার কমে আসছে, কিন্তু হামলার তীব্র থেকে তীব্রতা বাড়ছে এবং যেটা সৈন্য হারানোর সংখ্যাটাও কিন্তু একদমই কমে আসতেছে। এখন এই রিফারবিশমেন্ট যেটা, হ্যাঁ, রিফারবিশমেন্টের কারণে যেটা হচ্ছে, ইরান কি করছে, ড্রোন দিচ্ছে, ইউকেপস দিচ্ছে, হ্যাঁ, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, এইগুলোকে দিয়ে সাপোর্ট করছে, ফলে রাশিয়ার কিন্তু অস্ত্র সরবরাহে কোনো ঘাটতি নাই, যে ডেভেলপমেন্ট এইগুলোতে কোনো ঘাটতি নাই। তো ঘাটতি যদি না থাকে তাহলে কি হবে? এখন যুদ্ধের যে আলোচনা, আমরা এক সময় ভেবেছিলাম যে যুদ্ধ থেমে যাবে, এবং এর আগের আমি কয়েকটা পর্বে এবং এটা নিয়ে বিশদ যে আলোচনা করেছি। আজকে যেটা হলো কি সর্বশেষ বৈঠক, এরপরে হচ্ছে রাশিয়ার সাথে ক্রেমলিনের সাথে বসার আগে ক্রেমলিন মুখপাত্র কি বলেছে সেটাও কিন্তু আমরা দেখলাম। মূলত আসলে এখন যে জিনিসটার দিকে যাচ্ছে, যে আসলে যে এই যে যুদ্ধ বন্ধ, এই বন্ধের জায়গায় কিন্তু দিনে দিন সংকুচিত হয়ে আসছে, মানে শান্তি, আমি যে শান্তির কথা সবসময় বলে দাদা সবসময় যুক্তরাষ্ট্র যেটা করছে কি, যে যুক্তরাষ্ট্র দ্রুত হচ্ছে ভেনেজুয়েলার দিকে নজর দিচ্ছে। হ্যাঁ, এই ভেনেজুয়েলার নজর দেওয়ার পিছনে কারণ কিন্তু মূলত হচ্ছে কি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া চাপ সৃষ্টি করে রাশিয়াকে থামানো। এখন কেন ভেনেজুয়েলাকে চাপ দিচ্ছে, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এই বিষয়টা দেখার আগে আমি দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ে আসে, যদি আপনি অনুমতি দেন। আমার ড্রোনটা ফেরত দেন। থ্যাংক ইউ, এটা আমার ইরানের শাহেদ ড্রোন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এখন আমরা কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। প্রথমে আপনাদের একটি কথা অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এখানে প্রচুর কমেন্ট আসে, আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন, কিন্তু আসলে আমাদের টাইম ফ্রেম, কর্তৃপক্ষ একটা টাইম ফ্রেম বেঁধে দেয়। দাদা আরও কথা বলতে চাই, আমি আরও কমেন্ট করতে চাই, কিন্তু আসলে নির্দিষ্ট আমি কিন্তু কমেন্ট পড়ি, কে কি কমেন্ট করে আমি প্রতিটা কমেন্ট পড়ি। এই মজার বিষয় হচ্ছে কি, কমেন্টগুলো পড়ার কারণে, হ্যাঁ, যে আলাদা একটা দায়বদ্ধতা তৈরি হয়। জি, এটা অবশ্যই সাংবাদিক হিসাবে তো একটা দায়বদ্ধতা থাকে, তখন আবার এক্সট্রা একটু এই চাপটা ভালো, এই চাপটা ভালো, তাতে যেন তথ্যগুলো সঠিক পাওয়া যায়। দেবব্রত নামে আমাদের এক দর্শক লিখছেন, বড় যানবাহনগুলোর নির্দিষ্ট স্ট্যান্ড থাকে, যেমন বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, কিন্তু ছোট দেশগুলোর নির্দিষ্ট কোনো স্থায়ী স্ট্যান্ড নেই। ওরা সাইকেল, মোটরসাইকেলের মতো স্ট্যান্ড সঙ্গে নিয়ে চলাফেরা করে, যেখানে সুবিধা সেখানে স্ট্যান্ড করে। খুব সুন্দর উদাহরণ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। চিন্ময় সাহা, উনি আমাদের একজন নিয়মিত দর্শক, উনি লিখছেন, মাঝখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং গৃহহারা হয়েছে, এটা সত্যি কথা, এটা দুই দেশেরই হয়েছে, ইউক্রেনের বেশি হয়েছে। আরেকজন আছে কানাডা থেকে একজন কমেন্ট করতো, রাজু নাম, জি হ্যাঁ, উনিও কিন্তু খুব গঠনমূলক আলোচনা করছেন। তারপর আহমেদুল্লাহ নামে আমাদের পরবর্তী দর্শক লিখছেন, রাশিয়া অর্থনৈতিক বজায় আছে ব্রিক্সের জন্য রাশিয়ার অন্যতম হাতিয়ার। ব্রিক্সের তো আরও অনেক দেশের সাপোর্ট আছে, যেটা ব্রাজিলের সর্বশেষ হয়েছিল। আচ্ছা, মুন্সি আশরাফ, জয় হোক পুতিনের, জয় হোক রাশিয়ার, ধন্যবাদ আপনাকে। আর আজকের অনুষ্ঠানের সর্বশেষ যিনি দর্শক, তিনি হচ্ছে জগদীশ, উনি লিখছেন, ইন্ডিয়া উইল নট গো অ্যাগেনস্ট ইটস ওন ইন্টারেস্ট, আমেরিকা নিড ইন্ডিয়া টু প্রোটেক্ট চায়না অ্যান্ড আমেরিকা ইজ নট স্যাক্রিফাইসিং সামথিং ফর দ্যাট। এটা খুব ভালো আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটা বেশি বেশি দেখেন, বেশি বেশি শেয়ার করুন আপনাদের কমিউনিটিতে, যারা দেশের বাইরে আছেন তারা বাংলা ভাষাভাষীদের কাছে এটা পৌঁছে দেন। আপনি ছিলেন এতক্ষণ ব্যাটেলফিল্ড অফ ইউক্রেন রাশিয়া, এবং সঙ্গে আপনার বন্ধুবান্ধব ইউরোপিয়ানদের নিলেন। এখন দেখি আপনি আপনার ক্ষেপণাস্ত্রটা, সুপারসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটা ঘুরাই দিলেন ভেনেজুয়েলার দিকে। আপনি গতকাল বলেছিলেন যে ভেনেজুয়েলাকে, রাশিয়াকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেনেজুয়েলায় চালটা ট্রাম্প বলছেন। এখন বলেন তো আর কি আছে ভিতরে এটার? আচ্ছা, যদি যুক্তরাষ্ট্রের এর আগে কিছু কর্মকাণ্ড দেখি, হ্যাঁ, তাহলে আমি আসি যে ধরেন যুক্তরাষ্ট্রের যে রেজিম চেঞ্জের খেলাটা, এই রেজিম চেঞ্জের খেলাটা কিন্তু যুক্তরাষ্ট্র শুরু করে পানামাকে দিয়ে। কত সনে? 1989 সনে। হ্যাঁ, কী করলো? হ্যাঁ, যেটা হচ্ছে পানামার যে প্রধানমন্ত্রী ছিল, কে, ম্যানুয়েল নোরিয়েগা, হ্যাঁ, তাকে যুক্তরাষ্ট্র কি করলো? অ্যারেস্ট করলো। অজুহাত কি ছিল? মাদক ব্যবসা এবং হ্যাঁ,
ওই যে মাদক ব্যবসা, মানে একই ধরনের ট্যাগ লাগানো। কি করলো, তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেল কোথায়, যুক্তরাষ্ট্রে। সেইখানে হচ্ছে যুক্তরাষ্ট্র কি করলো, যে আমেরিকার নাগরিকদের স্বার্থ রক্ষা এবং যেটা হচ্ছে যে পানামা খাল রক্ষা, এই সব কথা বললো। পানামা খাল তো দেখেন তুরস্কের মতোই, এইখানে পানামা ধরা খেয়েছে কোথায়, যেমন তুরস্কের যেমন মন্ট্রো কনভেনশন ছিল, পানামার এরকম কোনো কনভেনশন নাই। এই জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র এখনো কিন্তু হুমকি দেয় যে পানামা খাল দখল করে নেবে। এবং যুক্তরাষ্ট্রের কিন্তু এই নজর আজকে না, সেই 1970 দশক থেকে। এখন দেখেন, তাহলে আসি উদ্দেশ্যটা কি, পানামাকে হচ্ছে মার্কিন ব্যবসা বান্ধব করা, আর কি মধ্য আমেরিকায় আধিপত্য ধরে রাখার জন্য। এখন এই যদি হয়, হ্যাঁ, রাজনৈতিক এই চাপগুলো করে কি করলো, যুক্তরাষ্ট্র হচ্ছে পানামায় সরকার পতন ঘটালো। ঘটানো এর পরবর্তীতে কিন্তু পানামার মানুষ বুঝে গেল এই জিনিসটা আরো ক্লিয়ার হলো কখন, 2003 সনে। মানে ঘটনা ঘটলো 1989-তে, আর 2003 সালে কি হলো, এটা তো পরপরই বোঝা গেছে। সরকার পতনের পরপর যে হস্তক্ষেপ করছে, তার নিজের লোকজন বসায় দিয়েছে, হ্যাঁ, আচ্ছা, যেমনটা অন্যান্য দেশগুলো করেছে। এখন যেটা হলো এরপরে আসে 2003 সনে ইরাক। আচ্ছা, যুক্তরাষ্ট্র কি দাবি করছিল, যে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। হ্যাঁ, মূল জিনিসটা কি ছিল, এর পিছনে ছিল যুক্তরাষ্ট্রের কিছু জিনিস। এটা হচ্ছে কি, মধ্যপ্রাচ্যে যে তেল বাণিজ্য সেটাকে নিয়ন্ত্রণ করা এবং যে মার্কিন প্রভাব বাড়ানো, এই দুইটা জিনিস যুক্তরাষ্ট্র হচ্ছে সাদ্দাম হোসেনের জন্য করতে পারছিল না। এই দুইটা জিনিস করার জন্যই রেজিম চেঞ্জ করা দরকার ছিল, এই সাদ্দাম হোসেনের পতনের জন্য। হ্যাঁ, এবং কি করে যুক্তরাষ্ট্র 2003 সালে সরাসরি হচ্ছে ইরাকে আক্রমণ করে, এবং সে খুব শিগগিরই সাদ্দাম হোসেন সরকারের পতন হয়। 2006 সালে সাদ্দাম হোসেনকে ফাঁসির কাস্টে ঝুলায়। এই সময়ে কি হয়, যে যুক্তরাষ্ট্র তার লোকজন, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের ইরাকের বিভিন্ন এতে লুট করে, এবং যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যটাকে পুরো ধ্বংস করে দেয়। আপনি একটা তথ্য গোপন করেছেন, আপনার বন্ধু যে কলিন পাওয়েল এই চালটা চালছে, ওটা একটু বলেন। সেটা তো সেটা তো আমি আবার নোবেলও দেন তাদেরকে, অনেক টক শোতেই বলেছি। আচ্ছা, এবার আমরা ইরাক থেকে কই যাব বলেন। এই জিনিসগুলো হচ্ছে অনেক টক শোতে আমি বলেছি। এখন দেখেন, ভেনেজুয়েলায় কিন্তু এর ব্যতিক্রম কিছু না, একই জিনিস। এখন যেটা হচ্ছে যে কেন, যদি মাদুরোকে যদি মাদুরোর পতন হচ্ছে, ভেনেজুয়েলার মানুষ চায় না। এখন যেটা হচ্ছে, এখন হ্যাঁ, গুয়াইদোকে তো আমেরিকা প্রেসিডেন্ট ঘোষণা করেছে ভেনেজুয়েলার, এবং 50টা দেশ তার সমর্থনও দিয়েছে, কিন্তু ভেনেজুয়েলার সেনাবাহিনী তাকে সমর্থন দেয় নাই, ভেনেজুয়েলার জনগণ তাকে সমর্থন দেয় নাই। এখন সে কি করবে, সবার আগে তো দেশের মানুষ। এখন হচ্ছে যুক্তরাষ্ট্র যেটা চায়, যে ভেনেজুয়েলা একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য, গৃহযুদ্ধ লাগানোর একটা অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে কি গায়ানা, যে গায়ানাবর্তী দেশ, এসকোইবো অঞ্চল, যেটা গায়ানা এবং ভেনেজুয়েলার সীমান্তবর্তী একটা অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে একটা ভুল চুক্তির কারণে ভেনেজুয়েলার কাছে গায়ানার হাতে চলে যায়, কিন্তু ওই অঞ্চলটা হচ্ছে তেল সমৃদ্ধ অঞ্চল। এখন ভেনেজুয়েলা বলে কি, এই অঞ্চলটা সে ফেরত নিতে চায়। এখন এই জায়গাটাতে ভেনেজুয়েলাকে আবার উস্কানি দিতে চায় কে, যুক্তরাষ্ট্র। গায়ানাকে উস্কানি দিয়ে সেনা সমাবেশ করায়, এইখানে উস্কানিতে যুদ্ধটা লাগাতে চায়। ভেনেজুয়েলা ফার্স্টে এটা একবার পরীক্ষা করলো, তারপরে যখন যেটা হচ্ছে, দেখেন ভেনেজুয়েলার সবচেয়ে বড় ইয়ে কি, ভেনেজুয়েলা কোন ব্লকটা আপনাকে বুঝতে হবে, ব্লক কারকে, ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া, এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে চীন এবং রাশিয়ার ব্লক। আর হচ্ছে কি গায়ানা, কলম্বিয়া, ব্রাজিল, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্লক। এখন যেটা হচ্ছে, ফলে যেটা হচ্ছে, রাশিয়া চীন ব্লকে, চীনের এখানে চীনের বড় বিনিয়োগ আছে, চীনের ঋণে হচ্ছে ভেনেজুয়েলা চলতেছে এই কষ্টের পরেও। ভেনেজুয়েলার জ্বালানি চীন কিনে হচ্ছে কি, ওই ঋণ শোধ করার সুযোগ দিয়েছে। আর রাশিয়া হচ্ছে কি যাবতীয় সামরিক সহায়তা যা দেওয়ার দিয়েছে, S-300 সরবরাহ করেছে। এখন দেখেন যেটা হয়েছে কি, যে রাশিয়া চীন এখন ওইখানে ভেনেজুয়েলাকে বলেই দিয়েছে যে তোমার আপাতত এই জায়গায় এইটা নিয়ে, যে হ্যাঁ, এসকোইবো অঞ্চল নিয়ে তুমি সামনে এসো না, ওটা পিছনে থাক। ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেটা, হ্যাঁ, পরীক্ষিতভাবে
ইয়ে করা যে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ হয় এবং বেশি মজুদ আছে এত। এই কারণেই হচ্ছে বারবার হচ্ছে ভেনেজুয়েলার এই তেল লুট করার নজর কিন্তু যুক্তরাষ্ট্রের, যেটা মধ্যপ্রাচ্য দেখে যেটা করেছে। ঠিক আছে, একইভাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে স্বর্ণ লুট করেছে যুক্তরাষ্ট্র, এবং কিউবা কিন্তু এই যুক্তরাষ্ট্রের যে স্বর্ণ বোঝাই করা জাহাজ যখন নিয়ে যায় আটলান্টিক মহাসাগরে ঠুস করে টর্পেডো মেরে ওটাকে ডুবিয়ে দিয়েছিল। এর জন্য যুক্তরাষ্ট্র কিউবার উপর খেপা, এবং 1962 সালে কিউবা উপকূলে গুলি চালিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র 811 জন নাগরিককে হত্যা করেছিল। এখানেও তো আপনার জন্য এখানেও গন্তনামা চলে আসে, কিন্তু আমি আসলে এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু দাদা একটা কথা, এখানেও কিন্তু আপনার বান্ধবী সমস্যাটা করছে। আর তুলসী গাবাটের কথা ভুলে গেলেন আপনি। রেজিম চেঞ্জ হবে না, মাস দুয়েক আগে গালফে একটা অনুষ্ঠানে তিনি বললো, তারপরে আবার সেই এইখানে দেখেন কি বন্ধু বান্ধব আপনি নির্বাচন করেন। আমি তুলসী গাবাট বলতে পারে যে রেজিম চেঞ্জের একটা ভুল ছিল, কিন্তু ডিসিশন নেওয়ার মালিক তো সে না। ডিসিশন নেওয়ার মালিক কে? ডিসিশন নেওয়ার মালিক ডোনাল্ড ট্রাম্প করতে পারে নির্বাহী ডিসিশনে, অথবা হচ্ছে কংগ্রেসে উঠবে, কংগ্রেস থেকে ইয়েতে উঠবে। তারপরে আমার তো মনে হয় যে তিনটা যে বৃহৎ কোম্পানি আছে সেখান থেকে সিদ্ধান্ত আসে। এখন দেখেন মূল জিনিস কি, এখন কি চায় যুক্তরাষ্ট্র, কি চায়? সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করতে চায় ভেনেজুয়েলা। হ্যাঁ, যাতে এখন ব্রিক্স অর্থনৈতিক দেশগুলোর প্রভাব ভেনেজুয়েলায় কিন্তু বাড়ানোর চিন্তায় আছে। সেটা হচ্ছে ব্রিক্স ভুক্ত দেশগুলো, কারণ ম্যাক্সিমাম যেহেতু হচ্ছে ব্রিক্সের হর্তাকর্তারা কিন্তু ভেনেজুয়েলার পক্ষে। তাহলে ভেনেজুয়েলার মূল সম্পদ কি? এটা কিন্তু একটা বড় বিষয়। মূল সম্পদ হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল। হ্যাঁ, আরো দুইটা জিনিস আছে বড় সম্পদ, স্বর্ণ এবং লিথিয়াম। যে জিনিস হচ্ছে ওরা নিতে চায়, কারণ এই দুইটা নিতে পারলে হচ্ছে কি অন্যান্য দেশগুলোর উপরে থেকে, কারণ এখান থেকে নিলে লুট করে নিতে পারবে। ঠিক আছে, এখন দেখেন এই যে রেজিম চেঞ্জ যেমন যেভাবে হচ্ছে কি জানি বলে সাদ্দাম হোসেনকে যেভাবে একটা ভুয়া তথ্য দিয়ে মারা হলো, সেভাবে মুয়াম্মার গাদ্দাফিকে যেভাবে মারা হলো, এইগুলো পৃথিবীর ইতিহাস। এই ইতিহাসগুলো আসলে মানুষের আপনাদের সবার জানা উচিত। এখন দেখেন যে এই যে যেটা হচ্ছে এইগুলাকে আপনি সামরিক হত্যাকাণ্ড বলেন, হ্যাঁ, সিআইএর ডিপ স্টেট বলেন, কিংবা রাজনৈতিক হত্যাকাণ্ড বলেন, মূল জিনিসটা কি? হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে কোন দেশে? পাকিস্তানে। পাকিস্তান 1947 সালে স্বাধীন হয়, তো স্বাধীন হয় না, ভারতের সাথে একসাথে পার্টিশন হয়, পার্টিশনের জন্য হয়। এখন যেটা হচ্ছে কি পাকিস্তানে দেখেন রাজনৈতিক এবং যেটা হচ্ছে জেল কিলিং, এই দুইটা হচ্ছে পাকিস্তানের একদম স্বীকৃত, সবচেয়ে বেশি হয়েছে পৃথিবীর ইতিহাসে। 1950 সন থেকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে 7 জন কমিউনিস্টকে গুলি করে মারার পর সেই রেজিমের সূত্রপাত হয়েছিল। এবং এরপরে এখন সর্বশেষ কি অবস্থায় আছে সেই জায়গায় যায়। গত কয়েকদিন যাবৎ মিডিয়ায় সবচেয়ে বড় যে জিনিসটা আলোচনা ছিল সেটা কি হচ্ছে? ইমরান খান নাই। ইমরান খানের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই রিপোর্টটা কে লিক করেছে? আফগানিস্তান টাইমস এবং ইউরোপ, আমেরিকা, পশ্চিমা সব গণমাধ্যম এটা কিন্তু ফলো করে ছাপিয়েছে, ইভেন বাংলাদেশ। তো ইমরান খান বলতেছে ইমরান খান যেখানে আছে সে 5 স্টারের চেয়ে বেশি ফ্যাসিলিটি আছে, মানুষের সামনে আনতেছো না কেন? পরিবারকে দেখতে দিতেছো না কেন? পরিবার দেখতে গেছে, তার উপর লাঠিচার্জ করা হয়েছে। আমি এই চার্জে এই একমাত্র জিনিস আমি যেটাকে পছন্দ করি, যে লাঠিচার্জ করা, মানে লাঠি চার্জ করা না, লাঠি যে চার্জার দিয়ে লাঠিকে চার্জ করা যায় সেই চার্জার নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভালো মানের চার্জার। আমি যদি ওই চার্জার একটা পেতাম তাহলে আমি হচ্ছে হ্যাঁ এই কম্পিউটার থেকে কলম থেকে শুরু করে নিজের পর্যন্ত চার্জ করে নিতে পারতাম ওই চার্জার দিয়ে। আমি ওই যে চার্জার দিয়ে লাঠি চার্জ করা যায় হোয়াটএভার। এরপরে আসি যেটা হচ্ছে কি 2023 সনেও ইমরান খানের দলের অনেক নেতাকে হচ্ছে জেল কিলিং এর শিকার হতে হয়েছে। এখন আমি আমরা যদি দেখেন ইতিহাসটা যদি দেখি তাহলে কিন্তু ইতিহাস কিন্তু পাকিস্তানের পক্ষে ভালো কিছু দেয় না। কেন ভালো কিছু দেয় না? 51তে বলেন যে 1950 সনের খাপড়া ওয়ার্ডের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তখন কে? লিয়াকত আলী খান। তাকে জেলখানায় গুলি করে হত্যা করছে কে? বলেন, আপনি বলেন সেটা কারা করছে? হ্যাঁ, রেঞ্জার্স,
হ্যাঁ আইএসআই এবং যেটা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ক্ষমতা দখলের জন্য। এরপরে 79 সনে কাকে হত্যা করা হলো? জুলফিকার আলী ভুট্টোকে। সেটাও কি একইভাবে। এরপরে হচ্ছে হায়াত শাহ পরাও। হায়াত শাহ পরাও কে ছিল? সেও পাকিস্তান পিপলস পার্টির নেতা। হ্যাঁ, এরপরে হত্যা করেছে 2007 বেনজির ভুট্টোকে। 2007 বেনজির ভুট্টোকে। এটাও একদম সরাসরি হচ্ছে কি যে পলিটিক্যাল কিলিং, হ্যাঁ সোজা হিসাব। এরপরে হ্যাঁ সালাম তাসমির প্রাদেশিক গভর্নর ছিল 2011 সালের ঘটনা। হ্যাঁ 2000। এরপরে হচ্ছে শাহবাজ ভুট্টোকে হত্যা করেছে, এটাও 2011 সালে। এরপরে দেখি বশির আহমেদ বিলল, সেও প্রাদেশিক নেতা ছিল। এরপরে যদি আসি হ্যাঁ কি বলে সুজা খানজাদা। সুজা খানজাদা কে ছিল? প্রাদেশিক মন্ত্রী ছিল। তাকেও এই যেটা হচ্ছে কি যে জেল কিলিং এবং রাজনৈতিক কিলিং এর শিকার হয়েছে। হারুন বিলুর, সেও তো রাজনৈতিক নেতা ছিল। তার আগে আবার রেইসিনকে তো মারা হয়েছিল 2018 সালে। বেলুচিস্তানের যে বেলুচ নেতারাও কিন্তু এর থেকে ছাড় পায় নাই। নবাব সিরাজ রেশৌরি যিনি ছিলেন বেলুচিস্তানের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা, তাকেও কিন্তু 2018 সনে জেল কিলিং এর শিকার হতে হয়েছে। হারুন বিলুর 2018 সনেই হত্যা করা হয়। এরপরে দেখেন এরপরে কি আসে? এরপরে যেটা হয়েছে যে 2022-23 সনে পাকিস্তানের যে ইমরান খানের পার্টির বহু নেতাকে জেল কিলিং এর শিকার হতে হয়েছে, বিশেষ করে 2023 সনে সরকার পতনের পরে। আর এই সরকার পতন হচ্ছিল সিআইএ এর ডিপ স্টেট। তাহলে আমরা সেই ডিপ স্টেটে এখন এইবার কি 2025 এসে সেই তালিকায় কি ইমরান খানের নাম যুক্ত হবে? এটা কিন্তু গভীরভাবে ভাবার বিষয়। আজকে এখানে দাদাকে শেষ করছি, এই জায়গাটা আমরা শেষ করছি। কারণ হচ্ছে আসলে আপনি যদি গণমাধ্যমে দেখেন গত এক সপ্তাহ যাবত ইমরান খানের কে ট্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার বলছে ভালো অবস্থায় আছে। ইমরান খান তো যেইকে সেই পাকিস্তানের নেতা, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী এবং সবচেয়ে সফল ক্রিকেটার। আপনি কোনোভাবেই তাকে বাদ দিতে পারবেন? অবশ্যই না। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে নিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আরেকটা কথা, আমাদের এখানে কিছু জানতে হলে আপনারা অবশ্যই কোনো বিষয় যদি জানতে চান, আপনারা যদি জানতে চান এই বিষয়ে আমরা কথা বলি, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে পাঠান। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে কমেন্টে জানাবেন যে প্রোগ্রামটা কেমন লাগে, আসলে কোন বিষয় নিয়ে আরো আলোচনা কেমন, আলোচনার ডেপথ কেমন, এই জিনিসগুলো আপনারা জানালে আমাদের জন্য আরো সুবিধা হয়, অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হয়। ধন্যবাদ।